হ্যালো ফ্রেন্ডস, এস এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি আমাদের নতুন চ্যাপ্টার নিয়ে। তো আগে যেখান থেকে শেষ হয়েছিল ঠিক তার পরের চ্যাপ্টার থেকে আমাদের বাবলু সেই লাল ড্রেস পরা মেয়েটাকে বলছে, তুমি কি মনে করো, হ্যাঁ তুমি ওর সাথে যা করেছো তা আমি কি সব ভুলে গেছি? তা কখনোই না। তখনই আমাদের ওই লাল ড্রেস পরা মেয়েটি বলছে, কিন্তু কিন্তু তুমি যে বলেছিলে আমার মধ্যেও সম্ভাবনা আছে, তা আমি কি তোমার সাথে যোগ দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি ছিলাম না? কিন্তু তুমিও তো একজন মানুষ, তোমার আমি জানি তোমার সাথে ওই ছোট্ট মেয়েটা চাইতে আমাকেই বেশি দরকার। তখন আমাদের বাবলু বলছে, তুমি প্রকৃতপক্ষে সম্ভাবনা নিজের মধ্যে নিজেই চাপিয়ে রাখো, কিন্তু তোমার মধ্যে সত্যিই একটা জাদু শক্তি আছে। তখন মেয়েটি বলছে, তুমি যা চাও আমি তাই করব। তারপরেই দেখানো হচ্ছে যে বাবলুর চোখটা খুবই রাগে লাল হয়ে গেছে, আর বাবলু বলছে, তোমার মনটা খুবই খারাপ, যার জন্য এত কিছু তোমার শরীরে রয়েছে, তোমার জাদুশক্তি ম্যাজিক রয়েছে, তাও তুমি সেগুলোর কোনো পরোয়া করো না। তখন মেয়েটার গলাটা বাবলু জোরে চিপে ধরেছে, আর বাবলু মেয়েটাকে প্রায় মেরেই ফেলছিল। তখন মেয়েটি ভয়ে ভয়ে বলছে যে আমাকে আমাকে তুমি মেরো না তাহলে। তখনই আমাদের জিয়া চিল্লিয়ে উঠছে আর বলছে, ভাই বাবলু তুমি মেরো না, তুমি মেরো না, আমার খুব ভয় লাগছে, তুমি যে মারছো আমার খুবই সত্যিই ভয় লাগছে। তখন আমাদের বাবলুর একটা হুঁশে ফিরে এসছে, সে বলছে যে হ্যাঁ আমি আমি এটা কি করতে যাচ্ছি, আমি সব কি করছিলাম, আমি কি যে করে ফেলেছি, আমি নিজেই নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলছিলাম যেন। তখনই ওই বাবলুকে বাবলু মেয়েটাকে ছেড়ে দিয়েছে, আর মেয়েটি তখন কাঁদছে, আর বাবলু নিজেই নিজেকে বলছে যে তোমার সৌভাগ্যটা ভালো যে জিয়ার কারণে তুমি ফিরে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমার অনুভূতি হারিয়ে গেছিলো। এটা যদি আমার দ্বিতীয় জীবন হয় তাহলে এমন নিষ্ঠুর মনস্টার হওয়াটা আমার উচিত হবে না। এটা বাবলু নিজের মনে ভাবছিল, আর বলছে আমি সাধারণ মানুষকে কেন মারতে যাচ্ছিলাম আমি সত্যিই জানি না, আমার যে কী হয়েছে আমি বুঝতেই পারছি না। তখনই বাবলু ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখছিল, আর বাবলু জিয়ার কাছে এগিয়ে জিয়াকে বলছে, আই এম সরি, আমি সত্যিই ভয় পেয়েছিলাম। এটা আমাদের বাবলু বলেছে। জিয়া তারপর বলছে, আমি এখানে এটা পছন্দ করি না, এটা সত্যিই ভয়ঙ্কর, আমি তুয়ানের কাছে যেতে চাই। বাবলু বলছে, ঠিক আছে তাহলে আমাকে কিছু খাবার সরঞ্জাম খুঁজতে দাও, তারপর আমরা এই গ্রুপটা ছেড়ে চলে যাব। তখনই আমাদের আওয়াজ হচ্ছে যে করে একটা আওয়াজ হলো, আর বাবলু জিয়ার সামনে একটা স্ক্রিন অন করলো। তা সেই স্ক্রিনে লেখা ছিল দ্য মরলোক ড্যাগার। এবার বাবলু বলছে, আমি ঝাউ থেকে এই স্ক্রলটি পেয়েছি, পাতলো লোকটা মরতেও অতটা খারাপ না, কিন্তু এতে না একটা মনস্টারের ক্ষতির বোনাস আছে এই স্ক্রলটার মধ্যে। তখন বাবলু জিয়াকে আবার বলছে যে বাবলুকেই জিয়া বলছে যে এটা কি তোমাকে মনস্টারকে মেরে ফেলার জন্য আর রাস্তার বাইরে যাওয়ার জন্য কি উৎসাহ দেয় না, আগ্রহ করে না কি? তখন বাবলু আবার নিজেই বলছে যে ঠিক আছে তাহলে বিল্ডিংয়ের ওপরেই যাওয়া যাক। তখনই দেখানো বাবলু জিয়া আর ওই তার মনস্টার কুত্তাটা তাদের পেছু যাচ্ছে, বিল্ডিংয়ের ওপরে সিঁড়ি দিয়ে যাচ্ছে, আর বাবলু জোরে দরজাটা খুলেছে, ছাদের দরজাটা খুলে এখানে দাঁড়িয়ে দেখছে যে বাইরে খুব তুষারপাত হচ্ছে, আর চারিদিকে বরফে পুরো ঢেকে গেছে, আর জিয়া কাঁপছে ঠান্ডায়, কাঁপতে কাঁপতে বলছে এখানে অনেক ঠান্ডা। তখনই আমাদের বাবলু জিয়াকে তার নিজের একটা কোট পরিয়ে দেয়, আর বলছে যে একটু অপেক্ষা করো, এই কোটটা তোমাকে গরম করে রাখবে। তখনই জিয়া একটা স্মাইল দিয়ে সে বলছে যে কি সুন্দর গরম। তখনই বাবলু দেখছে যে একটা পিলারের ওপরে পা দিয়ে সে চারি সাইডে দেখছে যে বরফ পড়ছে, আর তখন সে বসে নিজেই জিয়াকে বলছে যে চলো আমাদের এই ব্রিজটা থেকে পার হতে হবে, এখানে এই ব্রিজটা এখন ভাঙা, আর এখনো পর্যন্ত এই ব্রিজটার কোনো কাজ শেষ হলো না। তখনই বাবলু বসে জিয়াকে বলছে, চলো বোন এবার আমাদের যেতে হবে। তখন জিয়া বলছে যে ভাই এটা তো খুবই ভয়ঙ্কর। তখনই বাবলু বলছে, তুমি কি যাবে নাকি আমি তোমাকে রেখেই চলে যাব? তখনই জিয়া চিল্লিয়ে বলছে, না না আমি যাব এরম করে বলছে, আর
তারপরে দেখাচ্ছে যে বাবলু জিয়াকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল, আর তখনই ওই লাল ড্রেস পরা মেয়েটি ছাদের দরজায় এসে বলছে, এই মিস্টার, আমাকেও সাথে নিয়ে চলো, আমি এই মানুষদের সাথে থাকতে চাই না, আমাকে প্লিজ তুমি নিয়ে চলো, আমি সত্যি পারছি না আর এদের সাথে থাকতে। তখনই বাবলু পেছু ঘুরে তাকায় আর বলছে যে তুমি যদি ওই ফাঁকটা দিয়ে লাফ দিয়ে যেতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আমি নিয়ে যাব। তখনই মেয়েটা ঘাবড়ে গেছে, ঘাবড়ে বলছে, কিন্তু এটা তো ভীষণ অসম্ভব, এটা আমি কি করে করব, আমি জানি না আমি কি করে করব এটাকে। তখনই দেখানো হচ্ছে যে বাবলু দিকে ওই মেয়েটা আসছে, আর বাবলু বলছে যে এটা কোনো অসম্ভব নয়, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তখনই এই বাবলু জিয়াকে লাফ দেওয়ার জন্য বসে পড়ে, আর জিয়াকে তার পিঠের ওপর বসিয়ে নেয়। তারপরে বাবলু বলছে, যদি তুমি ভয়টাকে ভুলে যেতে পারো তাহলে তুমিও নিজেই লাফ মেরে পার হতে পারো, যদি চেষ্টা করার সাহস না থাকে তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তারপরে বাবলু জিয়াকে বলছে, মনে করে আমাকে ভালো করে ধরো, যাই হোক না কেন আমাকে যেন আবার ছেড়ে দিও না, আর এছাড়াও আমাকে তুমি পেছনে ভালো করে টেনে ধরে থাকবে, নাহলে কিন্তু আমরা দুজনেই টপকে যাবো। তখনই জিয়া বাবলুকে বলছে, ভাই বাবলু তুমি চিন্তা করো না, আর ভয়ও পেও না, আমি তোমার কোনো সমস্যা তৈরি করব না, টেনশন ফ্রি থাকো তুমি। তখনই আমাদের বাবলু চিল্লিয়ে বলছে, ম্যাজিক বুট চালু হয়ে যাও, আর বলছে যে আমরা ভাই বোন দুজনেই যেন ভালোভাবে আমরা এগোতে পারি। আর তখনই তার ম্যাজিক বুটটা চালু হয়ে যায়, আর সে তার ম্যাজিক বুট পাওয়ারের সাথে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে গিয়ে সে জোরে একটা লাফ মারে, আর বাবলু তাকে পেছনে টিপে ধরে থাকে, এই বাবলুকে ধরে থাকে জিয়া আর কি। আর পরের সিনেই আমাদের দেখানো হচ্ছে যে বাবলু সেই ভাঙা ব্রিজটা দিয়ে জোরে একটা লাফ মারে, আর সেই লাফ মারছিল যখন তখন তার পায়ের সেই এনার্জির শক্তিটা জুতোর থেকে বেরোচ্ছিল, আর লাফ মারতে গিয়ে তখন তাদের মধ্যে একটা সে পাখি দেখতে পায়। আমার মনে হয় কি এটা মনে হয় সেই চামচিকি বাদুড়গুলো আর কি। তখনই জিয়া বলছে, আমাদের সকলকে ভালোভাবেই বাঁচতে হবে, আর আমাদের এই পৃথিবী মনস্টারে ভরে গেছে, নাহলে আমরা কি শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারতাম না? পারতাম ঠিকই, এখনও তো চেষ্টা করছি, কিন্তু জানি না এমন কি কিছু জিনিস আছে যেটা কখনোই পরিবর্তন করা যায় না। আর তারপরেই আমরা দেখছি যে বাবলু আর জিয়া লাভ উড়িয়ে আসছিল, তখনই ওই পাখিটা ধাক্কা খেয়েছে তাদের মধ্যে, আর ধাক্কা খেয়ে বাবলু লাফ মেরেই সেই ভাঙা ব্রিজটার অপর দিকে এসে দাঁড়িয়ে পড়ে, আর সে জিয়াকে বলছে, চোখ খোলো, আমরা এখন সেভ আছি, আর ভয় নেই। তখনই আমাদের বাবলু তার কুকুরটা দিকে হাত নাড়িয়ে বলছে কিছু, আর কুকুরটা ঠিক তার অপর প্রান্তের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছিল, আর বাবলু সেই হাত নাড়িয়ে বলছে যে আমি জানি তোমার লাফানোর ক্ষমতা অতটা ভালো না, আমার মনে হয় না তুমি লাফ দিতে পারবে, তুমি শুধু বিল্ডিংয়ের প্রবেশপথে ওখানে আমার জন্য অপেক্ষা করবে। এই বলে বাবলু জিয়াকে ওই বিল্ডিংয়ের ছাদের দরজাটা খুলে জিয়াকে ভেতরে নিয়ে যাচ্ছে, আর বলছে, জিয়া তুমি আমার কাছাকাছি থাকবে কিন্তু, আর কোনো রকম শব্দ করবে না। এই বলে তারা ভেতরে যখন প্রবেশ করছিল তখন বাবলু চিল্লে বলছে, কে আছে, বাইরে বেরিয়ে আসো। তখনই আমাদের দেখানো হচ্ছে যে বাবলু আর জিয়াকে, বাবলু চিল্লে চিল্লে আবার বলছে, তুমি আমার উদ্দেশ্য কে, তুমি আমার উদ্দেশ্য কি তুমি বুঝতে পারছো, তোমার কি নাম আমাকে বলো। তখন আমাদের জিয়া, হ্যাঁ এটা তো তুয়ানের আওয়াজ না। তখনই আমাদের বাবলু জিয়াকে নিয়ে মাটিতে বসে পড়ে, আর তাদের উপর যেন মনে হচ্ছে হালকা একটা লাইটের অ্যাটাক হয়েছে, সেইটা বাঁচার জন্য জিয়াকে নিয়ে মাটিতে সরে গিয়ে বসে পড়ে। আর তখন তারা শুনতে পায় যে যারা আমার পরিবারকে আঘাত করেছে তারাই সবচেয়ে খারাপ, তাদেরই শাস্তি পাওয়ার যোগ্য এটা। তখনই আমাদেরকে দেখানো হচ্ছে যে তাদের সামনে একটা পুতুল, যেই পুতুলটা অ্যাটাক করেছিল তাদের ওপরে, আর সেই বলছে যে এইটা বাজে কথা, হা হা হা, এগুলো অ্যানেস্থেটিকমূলক কথা, এগুলো হে হে হে, খারাপ না, তবে তুমিও খারাপ না, মনে করো তুমি আমার আক্রমণ থেকে এড়িয়ে গেছো ঠিকই, কিন্তু ওই আক্রমণ তোমাদের বেশিক্ষণ তোমাকে বাঁচিয়ে রাখবে না, তোমাদেরকে মেরে ফেলবে। আবার সে নিজের মনে মনে বলছে, একজন মানুষ আমার আক্রমণ থেকে কি করে বেঁচে গেল, এটা তো ভালো না,
বাবলু বলল জিয়াকে, এই খরগোশটা কি তোমার বন্ধু? তখন ওই খরগোশটি চিৎকার করে বলছে, সিভিক ব্রাট, তুমি কে খরগোশ? হ্যাঁ, আমি হলাম রবার্ট, একজন শয়তানের লর্ড। বাবলু আবার বলছে, এই খরগোশটাকে তাই তা তোমার মাস্টার কোথায়? তখন ওই খরগোশটা রেগে বলছে, তোমার সাহস হয় কিভাবে? তুমি আমার মাস্টারকে অসম্মান করছো? তুমি কি মনে করো একজন মানুষ যখন চাইবে তখনই কি আমার মাস্টারকে দেখতে পাবে? আমার মাস্টারকে দেখলে তুমি চমকে যাবে। তারপর ওই খরগোশটি মনে মনে তার মাস্টারের সাথে কথা বলছে, মাস্টার, ও জিয়াকে সেফলি ফিরিয়ে এনেছে, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া। ওকে কি আমার আসল শরীরটা দেখার অনুমতি আপনি কি দেবেন? আর তখনই ওই খরগোশটার মালিককে দেখাচ্ছে যে একটা মেয়ে, সে চেয়ারে বসে আছে আর বাবলু ও জিয়ার সামনে এসে হাজির হয় আর বলছে, তুমি সেই মানুষ যে মিস্ট্রেসেস এর প্রাসাদ আক্রমণ করতে এসেছো? তা তুমি কি জানো আমি কে? তখন বাবলু বলছে, তুমি কি তুয়ান তুয়ান? যদিও তোমার আসল জাগরণের লেভেল শুধুমাত্র 1, কিন্তু তোমার কাছে এই পুতুলের কথা বলার ও নড়াচড়া করার ক্ষমতাও আছে। আমার মনে হয় তুমি এক ধরনের টেমার। তখনই ওই খরগোশের মালিক, ওই এক চোখ বন্ধ মেয়েটি বলছে, তুয়ান তুয়ান হলো সেই নাম যার মাধ্যমে আমি এই পৃথিবীতে এসেছি, আর আমি পুনর্জন্মকারী পরিবারের থেকে এসেছি। আমার মধ্যে রয়্যাল ব্লাড রয়েছে। আমার আসল পরিচয় কি জানো? হ্যাঁ, আমার আসল পরিচয় হলো আমি রক্তচোষা ভূতের পুনর্জন্ম একজন, যেটা হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল। এছাড়াও আমার আসল নাম হলো মার্গারেট। আমাদের বাবলু মনে মনে হাসছে আর বলছে, এটা ভালো না, আমার মনে হয় এই বাচ্চা মেয়েটি খুব বেশি অ্যানিমেশন দেখে ফেলেছে। তারপর বাবলু জিয়াকে বলছে, তোমার বন্ধু কি ডান চোখ কোনো সমস্যা আছে? ওটা কেন খুলছে না? জিয়া বলছে, তুয়ান তুয়ান সবসময় এমনই, সে তার ডান চোখ খুলতে পারে না, নাহলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, যে এটা খুবই ডেঞ্জারাস। তখনই মার্গারেট, মানে ওই মেয়েটা যেটা এক চোখ ডান চোখটা বন্ধ, সেই মেয়েটা বলছে যে, হেসে উঠেছে আর বলছে হা হা করে, আমার ডান চোখ হলো রক্তের মতো সোনার পুতুল, যেই আমার ডান চোখে দেখেছে সে মারা গেছে। বাবলু বলছে, এবার আর তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো, এই ধরনের কোনো জিনিসই থাকে না, আর অনেক অ্যানিমেশন দেখেছো, মনে হচ্ছে এবার এটা বন্ধ করতে হবে। তখনই মার্গারেট বলছে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি চাও, আমার ডান চোখটা খুলি? বাবলু মজা করে বলছে, ও খোলো তোমার চোখ, আমি একটুও দেখি। তোমার ওই চোখটা দেখতে আমার খুব ইচ্ছা করছে, কেমন রক্তের মতো সোনার, গোল্ডের মতন সোনার পুতুলের মতন চোখ তোমার। তখন মার্গারেট বলছে, অ্যাঙ্কেস্টার, আমি তোমাদেরকে কাছের থেকে পারমিশন চাই আমার এই চোখটা খোলার জন্য। মানে সে তার পূর্বপুরুষের কাছে আর কি পারমিশন চাইছে যে তার ওই ডান চোখটা খোলার জন্য। তারপরই জিয়া দুটো হাত দিয়ে নিজের চোখটা বন্ধ করে রেখেছে আর চিল্লিয়ে বলছে, না ভাই বাবলু, তোমার চোখটা বন্ধ করে নাও, না হলে তাড়াতাড়ি তোমার আমাদের এই জন্য এটা খুবই ডেঞ্জারাস। কারণ সে তার চোখটা খুলছে, মার্গারেট তার চোখটা খুলছে। এইবার মার্গারেট তার ডান চোখ খুলে দেয় আর আমরাও দেখতে পারি যে তার ডান চোখটা গোল্ডেন, মানে সোনার মতো। তখন মার্গারেট বলছে বাবলুকে, একবার আমার চোখের দিকে তাকাও, তাহলে তুমি সারা জীবনের জন্য আমার চোখের দিকে তাকাও, না হলে তুমি সারা জীবনের জন্য নরকে চলে যাবে। তারপর বাবলু মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর বলছে, হ্যাঁ, এটাও হতে পারে, সত্যিই তো, ওর চোখটা একদম গোল্ডেন কালারের। তারপর বাবলু মনে মনে ভাবছে আর বলছে, ওর চোখে কন্ট্যাক্ট লেন্সের কারণেই বোধহয় গোল্ডেন কালারের হয়েছে। আর তখনই মার্গারেট তার গোল্ডেন কালারের চোখে হাত দিয়ে চিল্লাচ্ছে, আমার চোখ, এটা আসছে। মানে ওর শরীরে ওই চোখটা খোলার জন্য আর কি স্ট্রংলি খুবই একটা পাওয়ার আসছে। তারপরে মার্গারেট উঠে দাঁড়িয়ে চিল্লাচ্ছে আর বলছে, তুমি ছিলে এটা?
তুমি তো একটা কালো ড্রাগন, আমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমি এখন দুর্বল আছি। এটি আমার জন্য ভালো পরিস্থিতি নয়, তবুও আমাকে এখানে ওর সাথে দেখা করতেই হবে। তখনই বাবলু মজা করে বলছে, মার্গারেটকে এখনও কি তোমার এটা যথেষ্ট মনে হচ্ছে না? মানে বাবলু মার্গারেটকে বলছে, তোমার কি এটা যথেষ্ট মনে হচ্ছে না যে তুমি এখন একটা লিটল ভূত, মানে মাই লিটল গোস্ট, এরকম করে একটা মজা করে মার্গারেটকে বলছে। তারপরে মার্গারেট আবারও চেয়ারে বসে চিল্লাচ্ছে বাবলুর ওপর আর বলছে, তুমি তুমি একটা বাস্টার্ড, তোমাকে এত কিছু বললাম, তারপরও তুমি আমার সোনালি চোখটার দিকেও দেখলে, তারপরেও কিনা তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তারপর রাগে মার্গারেট বলছে, এবার তো তোমাকে একটা ভালো মতন পাঠ শেখাতেই হবে। তখনই বাবলুর সামনে তার সিস্টেম অন হয়ে যায়, আর তাতে লেখা থাকে টাস্কের জন্য একজন যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছে। তুমি কি তাকে বেছে নিতে চাও? মানে এখানে তার সিস্টেম থেকে ওই মার্গারেটকে আর কি টাস্কের জন্য বেছে নিয়েছে। তখনই বাবলু মনে মনে ভাবছে আর বলছে, আমার স্পষ্ট মনে আছে যে টাস্কের জন্য এমন লোকেদের প্রয়োজন যারা জাগ্রত নয়, কিন্তু এই মেয়েটি একজন জাগ্রত, তাহলে কি ও নিজের শর্তগুলো এখনও পূরণ করে? বাবলু ভাবছে, তাহলে কি আমার সিস্টেমের কিছু ভুল আছে নাকি? তাই তারপরেই জিয়া বলে, তুয়ান, আমি তোমাকে অবশেষে খুঁজে পেয়েছি। আর মার্গারেট রেগে বলে ওঠে জিয়াকে, না এখানে এসো না, আমি এখন যুদ্ধ করার মুডে আছি, তাই তুমি যদিও আমার কাছে আসো তাহলে দুর্ঘটনাবশত তুমিও কিন্তু আমার কাছ থেকে আঘাত পেতে পারো। তখনই জিয়া চিল্লিয়ে বলছে, না, যুদ্ধ করবে না, ভাই বাবলু অনেকবার আমার জীবন বাঁচিয়েছে, তুমি আমার বন্ধুর সাথে বিশেষ করে মারামারি করবে না, এটা ভালো না, বন্ধুদের সাথে কখনোই মারামারি করতে নেই। তারপরেই আমরা দেখি মার্গারেট তার নিজের শরীর থেকে পাওয়ারটাকে রিলিজ করছে আর বলছে, 1000 বছর পর আমার ভাগ্য ফিরে পেয়েছি, আমি এই লড়াইটা করতেই চাই, আর আমরা হাজার বছর ধরে লড়াই করে চলেছি, আর ভবিষ্যতেও তা করব। আর আমি অনেকটা দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু আমি এই সুযোগটা মোটেও হাতছাড়া করতে চাই না। তারপরই বাবলু একটু টেনশনে পড়ে গেছে, সে অবাক হয়ে গেছে, দেখছে আর বলছে, কিভাবে ওর এত তাড়াতাড়ি শক্তি বেড়ে চলেছে, একদম পুরো লেভেল 10 হয়ে গেল, কি করে হতে পারে এটা? ও তারপরে আমরা দেখতে পাই বাবলুর দিকে নীল কালারের একটা আগুনের শিখা যেন এগিয়ে যাচ্ছে, আর বাবলু বলছে, এই শিখাগুলির গতি এত কম কেন? ও কি অন্য কোনো রকমভাবে আমাকে আক্রমণ করবে নাকি? তারপরেই আমরা দেখতে পাই মার্গারেট বলছে, নরকের এই নীল শিখা তোমাকে ততক্ষণে পোড়াবে যতক্ষণ না তোমার কোনো ছাই অবশিষ্ট থাকে। এই বলতে বলতে সে বাবলুর দিকে ওই নীল আগুনের শিখাগুলো ছুঁড়ে অ্যাটাক করে। তারপরেই আমাদের বাবলু ওই নীল শিখার থেকে বাঁচার চেষ্টা করে আর বলছে, আমি এই আগুনের শিখা থেকে এড়িয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা যখন দেওয়ালে আঘাত করছে তখন এটা কেন সাবানের ফেনার বুদবুদের মতন একটা বেলুন টাইপের হয়ে ফেটে যাচ্ছে, কেন হচ্ছে এটা বুঝতে পারছি না, এটা আবার কীরকম ধরনের শক্তি? যাই হোক, আমাকে আঘাত পেতে হবে, যদিও এটা কতটা খারাপ তাও আমার জানা নেই, তবুও। তারপরে আমরা দেখি মার্গারেট একের পর এক সেই নীল আগুনের শিখাগুলো বাবলুর দিকে ছুঁড়ে দেয় আর বলে, এইবার এই অ্যাটাকটাকেও এড়িয়ে যেতে আমি পারবো না। আর আমাদের বাবলু সেই আগুনের শিখাগুলো নিজের ওপরে আরও ওপর সে ওই অ্যাটাকগুলো আরও লাগানোর চেষ্টা নিজের গায়ে নেওয়ার চেষ্টা করছে। এই শিখাগুলো সাবানের ফেনার বেলুন হয়ে উড়ে যাচ্ছে ওর গায়ে লাগার ফলে, বাবলুর গায়ে লাগার ফলে। তবে বাবলু বলছে, এটা কি ছিল? তোমার আক্রমণের শুধুমাত্র মানুষকে কি ভয় দেখানোর জন্য? ভালো, কিন্তু এটা আমাকে কিছুই করছে না। তারপরেই মার্গারেট হাসছে হা 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 করে আর বলছে, এত সহজ? তুমি আমার ফাঁদে পা দিয়েছ, আর তুমি নিজেই লজ্জা পাবে এর জন্য যে তুমি
বুঝতেই পারছো না যে এটা কী জিনিস। তারপরেই বাবলু অবাক হয়ে গেছে, সে দেখছে তার পায়ের কাছে একটা সার্কেল গোল হয়ে ঘুরছে আর বলছে, আমি কি সত্যি ওর ফাঁদে পা দিয়ে ফেলেছি? এটা তো একটা ম্যাজিক সার্কেল। মার্গারেট বলছে, আমি তো তোমাকে সেখানে চাইবো যেখান থেকে আমি তোমাকে সেখানেই চাইবো, মানে মার্গারেট চাইছে যে আমি যেখানেই ওকে বলবো সেখান থেকে ও যাবে ঠিকই, কিন্তু সেখান থেকে ও নিজে পালাতে আর পারবে না। তারপরে মার্গারেট ওর হাত ঘুরিয়ে বলছে, হো সিন জি সুয়ান ফরমেশন অ্যাক্টিভ হয়ে যাও বলে সে একটা অ্যাটাক বাবলুর দিকে যাচ্ছে। তারপরে আমরা দেখি বাবলু খুবই টেনশনে আছে, ওর মনে ভাবছে ও নিজের মনে আগে থেকেই সব তৈরি করে রেখেছিল তাহলে, কিন্তু ও ওয়েস্টার্ন সময়ে নাকি ইস্টার্ন সময়ে তাও তো আমি জানি না, তাও আবার ওর নিনজুৎসুও আছে। বাবা, কিন্তু এত কিছু আমি কি করলাম এখনো, সত্যি আমি নিজেই লজ্জা পাচ্ছি। ছি, যাই হোক না কেন, আমাকে এই শিশুটির সাথে খেলার জন্য কোনো সময় নেই ঠিকই, কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এর মিশনগুলোর জন্য সঠিক পার্টনারকে খুঁজতেই হবে। তারপর বাবলু চিল্লিয়ে বলছে, আমি জিজ্ঞাসা করছি, তুমি কি এইগুলো যথেষ্ট হয়েছে তোমার? এসব খেলনাবাটি কি কম করবে এবার? মার্গারেট বলছে, আমার মনে হয় তোমার পায়ের নিচের দিকে একটু মনোযোগ দেওয়া উচিত, তুমি এখনও নরকের এরিয়াতে চলে যাচ্ছ কিন্তু। তারপর বাবলু দেখে ওর পায়ের নিচে সেখানে সত্যি ওই গোল ম্যাজিক সার্কেলগুলো ও আস্তে আস্তে বাবলুকে যেন তার নিচের দিকে টেনে নিচ্ছে। আর বাবলু বলছে, এটা কি সত্যি নরকের দরজায় এরকম কোনো রহস্যময় জিনিসও আছে? তারপরেই মার্গারেট বলছে, তুমি যদি অহংকারী না হতে, আমার কথাগুলো যদি বিশ্বাস করতে, তাহলে তোমাকে এইভাবে মরতে হতো না। এখন অনেক দেরি হয়ে গেছে, এর মধ্যেই নরকের সমস্ত বিষাক্ত গ্যাস তোমার মধ্যে চলে যাবে আর তুমি ধীরে ধীরে আস্তে আস্তে মরতে শুরু করবে। তারপরেই মার্গারেট হাতে একটা লাঠি নিয়ে বাবলুকে বলছে, ওয়েল, কি ভাবছো এসব সম্পর্কে, কালো ড্রাগন? তখনই বাবলু হাতে তলোয়ার নিয়ে ভাবছে, ওকে কিছু করতে সক্ষম নয়, তাহলে ওকে? তারপরেই দেখায় যে মার্গারেট আর বাবলু দুজনেই মুখোমুখি, হাতে দুজনেরই অস্ত্র নিয়ে। আর তারপরেই মার্গারেট পায়ে ওই লাঠিটা আর পড়ে যায়, আর পায়ে আটকে যায়, আর ওই উল্টে পড়েও যায় মার্গারেট, করে চিল্লাতেও থাকে। আর বাবলু দেখে বিরক্ত হয়ে বল, আরে আমি সত্যি এই মেয়েটার জন্য 1 সেকেন্ডের মতন ভয় পেয়েছিলাম। যাই হোক, শোনো এই ছোট্ট মেয়ে, তোমার সাথে কথা বলার মতো সময় আমার আর নেই। তারপরেই দেখি মার্গারেট বাবলুকে একটা ট্র্যাপে ফেলেছিল, আর সাথে সাথে বাবলুর পাশে যে একটা আলমারির তাক মতন ছিল, তার ওপর কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো বাবলুর মাথার ওপর থেকে পড়ে বাবলুর গায়ে ওপর আর কি পড়তে যাচ্ছে। আর বাবলুর পায়ের নিচে যে গোল চক্রটা ছিল সেটা আগেই মিলিয়ে গেছে, কারণ ওই মেয়েটা মানে মার্গারেটের জাদুর ইয়েটা পড়ে যায় যখন হাত থেকে কাঠিটা, তারপরে সে পড়ে যায়, তখনই তার পায়ের থেকে গোল ইয়েটা মানে আর কি সরে গেছে। তখনই তো যাই হোক, এবার বাবলু তার ওপরের দিকে তাকিয়ে বলছে, এটা ভালো না, আমি যে কেন এটাকে এড়াতে পারছি না, ছি ছি। তারপরেই আমরা দেখি কয়েকটা লাঠি বাবলুর গায়ের ওপরে পড়ছে। তারপরে সিন দেখায় লাল রক্তের মতো কিছু চারিদিকে কিছু যেন ছিটকে পড়ছে। আসলে আমরা দেখি ওই লাঠির টুকরোগুলো যেন বাবলুর গায়ে এসে লাগে, আর বাবলুর অনেকটা আঘাত পেয়ে যায়। আসলে ওই লাঠির টুকরোগুলো তার শরীরে এপার ওপার হয়ে গেছিলো, আর তখন ওর শরীর থেকে অনেক রক্তও বেরোচ্ছিল। তো বাবলু বলছে, আমার জীবনের কি এইভাবেই শেষ হয়ে যাবে? কেন কেন আমি এত অভাগা? কেন আমি এতই বা অভাগা হতে গেলাম? হ্যাঁ, কী বা আমি দোষ করেছি? তারপরে দেখি বাবলুর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরের সিন আমাদের দেখাচ্ছে যে বাবলু আস্তে আস্তে চোখ খুলে দেখে যে সে তার দরজা রুম আছে না, সেই রুমের বাইরে এসে দাঁড়িয়ে আছে।
আর সে বলছে আমি আবার আবার ফিরে এসেছি আরও এখানে। আবার ওর নিজের রুমের বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়েই সে ভাবছে আর বলছে আমি কি করে আবার ফিরে এলাম, এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি? এত ছোট একটা ঘটনা, তাও একবার নয় আমার দুবার ঘটেছে, আবার এরকম ঘটতেও পারে তাও আমার জানা নেই। তারপরেই নিজের হাতের ওয়াচটা দেখে বলছে আমি ভাবতে পারিনি আমার জন্য এতটা সময় নষ্ট হয়ে গেছে। পৃথিবী তো শেষ থেকে শুরু হওয়ার আর মাত্র 1 মিনিট বাকি আছে। আর তারপরেই দেখি বাবলু ওই রুমটার ভিতরে দাঁড়িয়ে দেখছে চারিদিকে, ওর ঘরটা খুবই খারাপ অবস্থা। আর মিয়া বলছে তুমি এত লেট করলে কেন? তারপরে ওদের দরজায় একটা নক হয় আর বলে আপনার খাবার এনেছি। এটা কি শুনে মিয়া দরজার দিকে এগিয়ে যায় আর খাবার নিতে। সেই ওই ডেলিভারি বয়টাকেই বলছে আপনি কি পথ হারিয়ে ফেলেছিলেন, এত লেট হলো যে? আর বাবলু মিয়ার পিছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে বারান্দার দিকে। তারপরেই বাবলু ওর হাতের একটা ছোট চাবি দিকে তাকায় আর বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আরও ট্যারোট কার্ড পেতেই হবে। আমি আশা করিনি যে আমার ট্যারোট কার্ডের মধ্যে এত শক্তি আছে। তারপর বাবলু বাইরের একটা পেন্টিং দেয়াল থেকে সরাচ্ছে আর ওর পেন্টিংয়ের পেছনে একটা গোপন লকার রয়েছে। মিয়া বাবলুকে জিজ্ঞাসা করছে আরে তুমি কখন চাবি নিয়েছো আমার কাছ থেকে? আর তুমি কিভাবে জানলে যে আমার এখানে গোপন লকার আছে? আর কেই বা তুমি বলো তো? হ্যাঁ, আসলে বাবলু কাজটা ওই করছে আর লকারটা খুলছে, বলছে সময় এখন থেকে শুরু। তারপরেই বাবলু হাতে ট্যারোট কার্ডগুলি নিয়ে বলছে আমি আবার এই কার্ডগুলির সাথে মজা করার বেশ কিছুদিন হারিয়ে গেছে ঠিকই। তারপরেই বাবলু ওই কার্ডগুলির মধ্যে একটি কার্ড হাতে নিয়ে বলছে এইবারে মাত্র 46টি কার্ড আছে আর গতবারের চেয়ে একটি কার্ড কম আছে। আরও যেটি নিখোঁজ আছে সেটি ধ্বংস হয়েছে। সবকটি একই ধরনের কাঁচের বালির মতন একদম। যাই হোক, আর মাত্র 3টি স্যান্ডগ্লাস টাইপের কার্ড আছে। আর এর মানে কি আমি আর 3বার পুনর্জন্ম পেতে পারি? তারপরে আমরা দেখি মিয়া হাতে একটা লাঠি নিয়ে বাবলুর পিছনে দাঁড়িয়ে আছে আর বলছে ওই জিনিসটা নিচে রেখে দাও, ওটা আমার ওপর কোনো রকমভাবে কাজ করবে না। আর তুমি কি ভাববে আমার ল্যাব সম্পর্কে এত ভালো জানো? এছাড়াও আমি কেনই বা তোমাকে চিনতে পারি না বলো তো? হ্যাঁ, তুমি কে? তুমি আমার কোনো রকম ফিলিংস কি করে বুঝতে পারো? আমি তো তেমন অত তোমার ফিলিংস বুঝি ঠিকই, কিন্তু খুব একটা বেশি পারি না বুঝতে। তারপরেই আমরা দেখি বাবলু তার হাতের ট্যারোট কার্ড মুখে দিয়ে খেয়ে ফেলে। আর তারপর বাবলু মিয়ার প্রশ্নের উত্তর দিয়ে বলে কারণ আমরা একে অপরকেই জানি। তারপরে আমরা দেখি বাবলুর শরীরের থেকে একটা এনার্জি রিলিজ হচ্ছে আর সে মিয়াকে বলছে এটা মিয়া আর কি বাবলুকে বলছে এটা কিভাবে হতে পারে? এটা এমন কিছু তো না যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে। আসলে এগুলো কি হচ্ছে? তারপরে দেখি হঠাৎ করে একটা মনস্টার করে চিল্লাচ্ছে আর ওর চোখটা রক্তের মতো লাল ছিল। বাবলু আর মিয়ার দিকে তাকাচ্ছে আর মিয়া পিছন ঘুরে তাকায় আর অবাক হয়ে যায়, ও চমকে ওঠে। তারপরেই আমরা দেখি বাবলু একটা মৃদু হাসি দিয়ে বলছে পৃথিবীর শেষ এবার শুরু। তো বন্ধুরা, আমার আজকের এক্সপ্লেনটা এইটুকুনি ছিল। তো পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা নেক্সট চ্যাপ্টার দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।